পালাইতে চাইছিলাম ওইখান থেকে, যে রাস্তা দিয়ে আসা যাওয়া করলে মানুষ আমারে দেখলে হাসে, ছোট বাচ্চারাও হাসে। ওহো। তো বড় ভাই মারে বললো যে ওরে খাওয়া দাওয়া দরকার নেই, ওরে ছাই দিবে। তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর বাড়িতে থাকবো না। তো ও আমার 500 টাকা ধার দিল। আমি আমার সীমাবদ্ধতার জায়গা থেকে এখন অনেকের জন্য অনেক কিছু করি, কিন্তু ওর ওই টাকাটা আমি কখনোই শোধ দিতে পারবো না। এই টাকাটা না হইলে আমি মূর্তি দেব। এই জন্যই আমরা বলি যে ওনার গল্প যতটুকু শুনেছি, যে এই জন্য বলা আছে, প্রতিটা ধর্মেই বলে যে উত্তম কথা হচ্ছে ইবাদত, সর্বোত্তম ইবাদত। ওই যে ওনাকে বারবার বলতেছে না যে শ্যাওলার যে উদাহরণটা দিল, এটা যে কত বড় মোটিভেশন উনি দিয়েছে। কারণ গল্পটা তো আপনারা জানেন না এরপরে কি করতে যাচ্ছে, আমি জানি কি ভয়ঙ্কর একটা ধাক্কা খাবেন আপনারা। এবং এই যে 500টা টাকা, এটা হয়তো ওনার জন্য কিছুই না, কিন্তু এটা ওনার জীবনটাকে কি করেছে সেটা আপনারা যদি শেষ পর্যন্ত শোনেন তাহলে বুঝতে পারবেন। হোয়াট আ স্টোরি, হোয়াট আ স্টোরি। আমি প্রথমে আপনার নামটা একটু জানতে চাই। আমার নাম গৌরাঙ্গ দেবনাথ। গৌরাঙ্গ দেবনাথ। আপনাকে মোটামুটি আপনার কমিউনিটি যারা পরিচিত তারা সবাই দাদা বলে সম্বোধন করে। দাদা বলে, আমিও দাদা বলেই সম্বোধন করব। আমার বাবার 30 থেকে 40 জন কর্মচারী ছিল, যারা আমাদের বাসায় সবসময় খাওয়া দাওয়া করতো দুপুরে রাত্রে। আমি তাদেরকে কাকু বলে ডাকতাম। এর মানে এত বড় ব্যবসা ছিল লুঙ্গির। আমার মামার বাড়ি আমাদের গ্রামের বাড়ি থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। তো আমার মা খুব মোটিভেটেড ছিল আমার মামা দ্বারা, সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে, আমার মামা চলে যাবে। তো আমার মাকে মোটিভেট করে যে তুমি আমার বাড়িতে চলে এসো, আমি তো চলে যাব, আমার বাড়িতে কে থাকবে, আমি কাকে দিয়ে যাব। চলে গেলাম শ্রীনগর থেকে রামকৃষ্ণপুর গ্রাম, যেটা এখনো আমাদের গ্রামের বাড়ি, তালিমনগর। গ্রামের নাম তালিম মানে শিক্ষিত নগর। সো ওই গ্রামে আমরা যাই। ওই গ্রামে যাওয়ার 6 থেকে 7 মাসের মধ্যে আমার বাবা মারা যান। তো এইভাবে অনেকটা সময় কেটে গেল, 2, 3, 4 বছর। বাট দেন উই বিন ফেস দ্য অ্যাকচুয়াল ট্রাবল। হোয়াট ইজ দ্য মানি ট্রাবল ইজ কল্ড। তা আমাদের তখন মানে আমরা 3 বেলা খেতে পারি না, মানে ফ্র্যাঙ্কলি আই এম স্পিকিং, আমরা 3 বেলা খেতে পারি না। আমার বড় ভাই তখন সবে মাত্র 86 সালে মেট্রিক পরীক্ষা দেয়। আমার বড় ভাই তখনকার সময়ে 86 সালে তখন কিন্তু হাতে গোনা হয়তো 10,000 ফার্স্ট ডিভিশন সারা বাংলাদেশে পেত। আমার ভাই হি ইজ ওয়ান অফ দ্যাম। ফার্স্ট ডিভিশন ছিল তার, মানে এসএসসিতে সায়েন্সের স্টুডেন্ট ছিল। 16 বছরের একটা ছেলে, তখন আমাদের সংসারে হাল ধরে। ভাই সায়েন্সে পড়াশোনা করতো। কোম্পানিগঞ্জে একটা কলেজ ছিল, ওইখান থেকে বাবা মারা যাওয়ার পরে ভাই শুনে ওইখান থেকে সকালে আসছে। আসার পরে ভাই আর ওই কলেজে যায় নাই। উনি তখন আমাদের সংসারে হাল ধরে। ওই বিজনেস তো তখন ওনার মতো মানুষ চালানোর কথা না, 16 বছরের মানুষ, লুঙ্গির বিজনেস, এত বড় বিজনেস, 30 জন কর্মচারী ছিল তখন। আমার ভাই বুঝতো না, বাট টাকা পয়সা সবকিছু শেষ হয়ে গেল কোনো এক সময়। সকালবেলা দুধ নিয়ে বাজারে যেতাম, বাজার থেকে 1 লিটার 2 লিটার দুধ বিক্রি করে টাকা আনলে ওইটা দিয়ে বাজার করা হতো। মানে আমরা কিন্তু ওই জায়গায় ছিলাম। 37 বছর আগে 1 টাকার অনেক ভ্যালু ছিল। আমি 25 পয়সা নিয়ে স্কুলে গেলে আমার পিছনে 4 জন বন্ধুরা আমার পিছনে গুড়গুড় করতো, কারণ 25 পয়সা আমি 4টা আইসক্রিম পেতাম। আমার বাবা 1 টাকা দিত প্রত্যেক দিন, আমার 75 পয়সা সেভিংস হইতো ওই জায়গায়। আর তখন ওই যে দুধের কথা বললাম, 1 লিটার দুধের দাম মাত্র 3 টাকা থেকে 3.5 টাকা ছিল। আমার বাবা মারা যাওয়ার পরে ওই আমাদের 2টা গরু, ওই গরুর দুধের উপর আমরা নির্ভরশীল। আমার ভাই তো বিজনেস ফেল করলো। তখন এইগুলি করতে 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 আমি 5 পর্যন্ত পাশ করে ফেললাম। আমার রোল নাম্বার 1, 2, 3 থাকতো, 1 কদাচিৎ থাকতো, হতে পারতাম না। কিন্ডার গার্ডেনে হইতাম, প্রাইমারিতে পারতাম না। তো একটা কষ্ট যে ফার্স্ট হতে পারি না, সেকেন্ড থার্ড হই, প্রাইমারিতে বেতন লাগে না। এখানে বলে রাখি যে আমি এই পর্যন্ত আসছি, ঈশ্বর আমাকে নিয়ে আসছে। Nobody can say in my family they've been spent for a single penny for my life in the purpose of education, not a single penny. আমরা 3 বেলা ভালো খেতে পারতাম না। আমার এখনো মনে আছে, একটা ডিম আনলে, তখনও আমাদের বাড়িতে একটা কর্মচারী ছিল, উনি আমার ভাইয়ের সাথে ব্যবসাটা তারপরও ধরে রাখার চেষ্টা করতো। মানে লাভ হইতো না, যা একটু হয়তো সপ্তাহে 100-200 টাকা লাভ হইতো, 400 টাকা লাভ হইতো। ওই দাদা আর ওই কর্মচারী, কালিদাস ছিল ওনার নাম, তাদেরকে একটা ডিমের অর্ধেক অর্ধেক দিত। আর আমাদের ছোট 2 ভাইকে একটা ডিমের 4 ভাগের 1 ভাগ দিত। তো আমরা সবসময় ওই ডিমটার দিকে তাকায় থাকতাম যে কবে আমাদেরকে অর্ধেকটা ডিম দিবে, অর্ধেকটা ডিম যদি পাওয়া যেত। তো 6এও পড়ে ফেললাম, 7এ পড়ে ফেললাম। 8এ যখন উঠছি তখন আমাদের পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে আমার। বাট আমার খুব ইচ্ছে যে আমি পড়াশোনা করব। আমি একটা
টিউশনি করা শুরু করি। আমার প্রথম স্টুডেন্ট ছিল নাম জন্টু, ও ক্লাস 2-তে পড়তো। আমার প্রথম টিউশনির টাকা 1 টাকা 10 পয়সা, আমি যখন ক্লাস 4-এ পড়ি। 1 টাকা 10 পয়সা। 1 টাকা 10 পয়সা, হিউজ টাকা তখন, 1 টাকা 10 পয়সা। তো 8-এ ওঠার পরে না আর স্কুলে দেওয়া যাবে না, কিছু একটা কাজ করতে হবে। তো মার মামাতো ভাই আছেন, উনি এখন চিটাগংয়ে থাকেন, দিবাস। উনি তখন কক্সবাজারে থাকতেন। 1991 সালের ঘটনা এটা, তখন আমি মাত্র ক্লাস 8-এ উঠলাম। তো মার মামাতো ভাই আমাকে মাকে অফার করলো যে আমার মাকে উনি খুব আদর করতেন, বলতো যে তোমার এই ছেলেটাকে আমার কাছে দিয়ে দাও, ও আমার বাসায় থেকে পড়াশোনা করুক। মামা তখন একটা ভালো চাকরি করে কক্সবাজারে, মিনার এজেন্সি, একটা ফিশিং কোম্পানি। তো আমি 1991 সালের 4 এপ্রিল আমি যাই। সম্ভবত দিনটা বুধবার ছিল। মঙ্গলবারের 3 তারিখে আমাদের এলাকার সবচেয়ে বড় বাজারটা আয়তন প্রায় 2 কিলোমিটার, এক মাথা থেকে আরেক মাথা। আমি বাজারে যাই যে একটা পুরান প্যান্ট কিনবো, কারণ তখন আমার ফুল প্যান্ট ছিল না, আমার শুধু হাফ প্যান্টই ছিল। মানে এটা পড়ে চিটাগাংয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, যে কক্সবাজার যাবো, লুঙ্গি পরে তো যেতে পারবো না। তো আমি পাইনি। আমাদের পাশের বাড়ির রিপন নামে একটা ছেলে ছিল, ওর একটা পুরান প্যান্ট ছিল, ওইটা 10 টাকা দিয়ে আমি কিনেছি, আমার ওই জমানো টাকা দিয়ে। তারপরে ওই পুরান প্যান্টটাই, আমার এই একটাই প্যান্ট, আমি নিয়ে যাই কক্সবাজার। তো 91 সালে 29 এপ্রিল সোমবার ছিল, ঘূর্ণিঝড় হয় বাংলাদেশ। তখন তো এত মোবাইল টেলিফোন টেলিগ্রাম এগুলি ছিল না, একটা টেলিগ্রাম অফিস ছিল, ওইটাও ঘূর্ণিঝড়ে শেষ হয়ে গেছে। অনেক লোক মারা গেছে, লক্ষ লক্ষ। আমি সি বিচে গিয়েছিলাম, দেখতাম যে ঢেউয়ের সাথে হাজার হাজার মানুষ ভেসে আসতো, বালু দিয়ে ডাইকা রাখতো। আমার বাসা ছিল রুমালিয়ারছড়া, মানে আমার মামার বাসা। তো এখান থেকে যেতাম, দেখতাম যে কত মানুষ মারা যেত। আমার মা তখন শুধু বিটিভি ছিল, আমার মা পরে এটা বলতো, আমার বলেছে যে টিভির সামনে সারাদিন বসে থাকতো, যে জানে না তো আমি বেঁচে আছি না মরে গেছি। তো এরপরে কোনো এক সময় যখন যোগাযোগ হয়, প্রায় 1.5 মাস পরে গাড়ি চলে, কারণ চিটং থেকে কক্সবাজারের সবটা রাস্তা গাছে ব্লক করা ছিল, সব গাছ পড়ে। তারপরে আমার মা বলছে যে না, আমি জায়গায় আমার সাথে থাকবো, এখানে থাকার দরকার নেই। তো এর মাঝে আবার মামার অন্য ভাইদেরকে মামার সাহায্য করতে হয়, মামারও একটু প্রবলেম। তো মামা আমার শর্ত দিল যে তুমি ওই স্কুলে যদি ফার্স্ট হও তাহলে তোমার রাখবো, নতুবা রাখবো না। তো আমার খুব ইচ্ছে ছিল, ছোট মানুষ, যে গ্রামে কেন থাকবো, শহরে থাকবো, সারা দুনিয়ার মানুষ ওইখানে দেখতে যায়, আমি ওইখানে থাকতে পারতেছি। দাদুকে মামা ফোন করে বলেছে, ও চিৎকার চেঁচামেচি করে। তো আমার মা বলছে দরকার নাই, মানুষ তোমার মন্দ বলে ওইখানে যাওয়ার দরকার নেই। তো পরে আমার মার্কশিটটা মামা এই পাঠাইছে যে আমি ওইখানে ফার্স্ট হয়েছি। এবং ওইখানে একজন স্যার ছিল, মাসুদ স্যার, উনি আমার এত আদর করতো, এবং উনি আমাকে একটা চিঠিও লেখে যে তুমি আর আসো নাই। উনি আমার অঙ্ক পড়াইতো, ইংরেজিও পড়াইতো, মানে আমি অঙ্কে দুর্দান্ত ছিলাম, উনি আমার বোর্ডে আমারে দিয়ে অঙ্ক করাইতো। ওরে বাবা। তো তো রামকৃষ্ণ স্কুল থেকে আমি 8 থেকে যখন 9-এ উঠি, তখন আমার রোল নাম্বার 8। তো আমার খুব ইচ্ছে যে সে একবার যদি ফার্স্ট হইতে। আর আমাদের স্কুলটা অনেক ভালো স্কুল, অনেক ভালো, মানে 22টা প্রাইমারি স্কুলের স্টুডেন্টরা এসে ওই স্কুলে ভর্তি। আর মানে কোনো একটা প্রাইমারি স্কুলের ফার্স্ট বই স্কুলে মিনিমাম 22 বেরোল। তো আমার খুব ইচ্ছে যদি একবার হইতে পারতাম, একবার হইতে। তা আমি বরাবরই অঙ্কে ভালো ছিলাম। তো ওই হিসেবে 10-এ ঢোকার পরে আমি একটু রিকোয়েস্ট করেছি, 7টা